বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি নতুন একটি মুভি টুরিস্ট ফ্যামিলিকে, যেখানে একটি ফ্যামিলি শ্রীলঙ্কা থেকে বর্ডার ক্রস করে অর্থাৎ সমুদ্রের সাহায্যে ইন্ডিয়াতে চলে আসে। কিন্তু এই ফ্যামিলিটি বর্ডারকে ক্রস করে কেন শ্রীলঙ্কার মধ্যে এসলো এবং তারা এখানে কিভাবে পৌঁছালো, এটিকে জানার জন্য মুভির কাহিনীকে শুনতে থাকুন। চলুন বন্ধুরা, এবার এই মুভির কাহিনীকে পুরোপুরি ভাবে শুরু করা যাক। সব থেকে প্রথমে আমাদের এই ফ্যামিলির সমস্ত মেম্বারদের নামকে জেনে নেওয়া উচিত, যেখানে টোটাল 4টি মেম্বার রয়েছে। দাস এবং তার ওয়াইফ বাসন্তী, তাদের দুজনের বড় ছেলে নিতু এবং তাদের ছোট ছেলে মুরলি। এই পুরো ফ্যামিলিটি রাতের বেলা শ্রীলঙ্কা থেকে পালিয়ে ইন্ডিয়াতে পৌঁছে যায়। কিন্তু যখনই তারা ইন্ডিয়া অর্থাৎ রামেশ্বরের মধ্যে পৌঁছে যায়, তখন তারা শান্তির নিঃশ্বাসকে নেয়। তখনই মুরলি বুঝতে পারে যে সে নিজের ব্যাগকে বোটের মধ্যেই ছেড়ে দিয়েছে। এই জন্যই সে নিজের বাবাকে বলতে থাকে, আমি তাড়াতাড়ি ওই ব্যাগটিকে নিয়ে আসবো। কিন্তু এই সময়ের মধ্যে অনেকগুলো পুলিশ কনস্টেবল এসে গিয়ে দাসের পুরো ফ্যামিলিকেই ধরে নেয়। এরপরে কনস্টেবল ভেরোবান তাদেরকে এক এক করে প্রশ্ন করতে শুরু করে। সে বলে, আপনারা কে এবং তোমরা এই সময়ের মধ্যে এখানে কি করছো? এখানে দাস ভেরোবানকে বলতে থাকে, আমি শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াতে এসেছি এবং আমার দেশের সিচুয়েশন খুবই খারাপ হয়ে গিয়েছে। ওখানে তো মানুষের কোন রকম কাজই নেই। এই জন্য আমি কাজকে খোঁজার জন্য ইন্ডিয়াতে এসেছি এবং আমি এই জায়গার মধ্যে নিজের ফ্যামিলিকে নিয়ে সেটেল হতে চাই। ভেরোবান বলতে থাকে, তোমরা তো এই জায়গার মধ্যে এসে তো গিয়েছ, কিন্তু তোমরা ইন্ডিয়ার মধ্যে থাকবে কোথায়? তোমাদেরকে তো এই জায়গার মধ্যে কেউ জানেই না। কিন্তু দাস বলতে থাকে, ইন্ডিয়ার মধ্যে আমার সারা রয়েছে, যে আমাকে আনার জন্য রামেশ্বর আসতে চলেছিল। হয়তো সে আপনাকে দেখে কোনো জায়গার মধ্যে লুকিয়ে গিয়েছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া খুবই একটি সহজ কাজ, কারণ আমার সালা খুবই মোটা, এমনকি তার কুকরানো চুলও রয়েছে। এরপরে এই কনস্টেবলটি সমুদ্রের আশেপাশে দাসের সালাকে খুঁজতে শুরু করে এবং পুলিশরা আসলে দাসের সালাকে খুঁজে পেয়ে যায়। দাসের সালা, যার আসল নাম ছিল প্রকাশ, পুলিশ তাকেও গ্রেফতার করে নেয়। এরপরে পুলিশ যখন তাদের পুরো ফ্যামিলিকে এখান থেকে নিয়ে যাচ্ছিল, তখন মুরলি নিজের ব্যাগ থেকে একটি পাপিকে বাইরে বার করে। ওই পাপিকে মুরলি ওই বীজ থেকেই পেয়েছিল, কিন্তু সে কনস্টেবল ভেরোবানকে ওই পাপির সাথে জুড়ে থাকা একটি মিথ্যা কাহিনীকে বলতে শুরু করে, যেটিকে শোনার পর কনস্টেবল ভেরোবান খুবই ইমোশনাল হয়ে যায়। এরপরে ওই কনস্টেবলটি দাসকে বলতে থাকে, তোমার ফ্যামিলি তো খুবই ভালো, এই জন্য তুমি এটিকে মনে করো তোমরা কখনোই শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াতে আসনি, এমনকি আমি তোমাদেরকে এখানে আসতেও দেখিনি। এই জন্যই তোমরা এখান থেকে সোজা চেন্নাই চলে যাও। ওখানে চলে যাওয়ার পর তোমরা ওখানে ভালোভাবে জীবনযাপন কাটাও। এই কথাকে বলার পর কনস্টেবল ভেরোবান দাসের পুরো ফ্যামিলিকেই পুলিশের জিপ থেকে নামিয়ে দেয়। এরপরে প্রকাশ তাদের সবার জন্য একটি ক্যাবকে বুক করে, কিন্তু তাদের চেন্নাই যাওয়ার আগে রামেশ্বরের মধ্যে ঘোরার একটি প্ল্যান ছিল। ওখানে দাস এবং তার ফ্যামিলির লোকেরা এতটাই মনের দিক থেকে ভালো ছিল যে যারা ক্যাবের মধ্যে যতগুলোই খাবার কে খাচ্ছিল, ওই জিনিসপত্রের রাবার গুলোকে বাইরে ফেরানোর জায়গায় সেগুলোকে একটি জায়গার মধ্যেই ঐক্যবদ্ধ করতে শুরু করে। এরপরে দাস যখন একটি ডাস্টবিনকে দেখতে পেয়ে যায়, তখন সে সমস্ত নোংরা জিনিসকে ওই ডাস্টবিনের মধ্যে ফেলিয়ে দেয়। এরপরে চেন্নাই চলে যাওয়ার পর দাস একটি রাস্তার মধ্যে লোককে পড়ে থাকতে দেখতে পায়। সে মনে করতে থাকে ওই লোকটি হয়তো অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু প্রকাশ দাসকে বোঝাতে থাকে যে ওই লোকটি খুব বেশি মদকে খেয়ে নিয়েছে, এই জন্য সে নেশার মধ্যে রাস্তার মধ্যে পড়ে রয়েছে। কিন্তু এরপরেও দাস বলতে থাকে, এরপরে আমরা এর জন্য অ্যাম্বুলেন্সকে ডাকবো। এরপরে প্রকাশ দাসের ফ্যামিলিকে একটি ঘরের মধ্যে নিয়ে যায়, যে ঘরটিকে তারা আগে থেকেই তাদের জন্য খুঁজে রেখেছিল। কিন্তু ওই ঘরের কলোনিতে যাওয়ার আগে প্রকাশ দাসের ফ্যামিলিকেই বলে দেয় যে তোমরা এখানে কাউকেই বলবে না যে তোমরা শ্রীলঙ্কা থেকে এসেছো বলে, এমনকি তোমাদেরকে এখানের ভাষাকেও শিখতে হবে। আসলে শ্রীলঙ্কার মধ্যেও তামিল ভাষাকে বলা হয়, কিন্তু তাদের বলার ধরন কিছুটা আলাদা হয়ে থাকে। এরপরে প্রকাশ তাদেরকে আরো বলতে থাকে যে যেন আশেপাশের সমস্ত লোকদের সাথে বেশি কথা না বলো। সমস্ত কিছুকে বোঝানোর পর প্রকাশ দাসের ফ্যামিলিকে ওই ঘরের ওনারের কাছে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে ওই ঘরটির মালিক ছিল একটি পুলিশ অফিসার, যার নাম ছিল রাঘবন। রাঘবনকে দেখার পরে দাস এবং তার ফ্যামিলি মেম্বাররা খুবই অবাক হয়ে যায়। এখানে প্রকাশ নিজেও জানতো না যে এই ঘরের মালিক একটি পুলিশ অফিসার বলে। এই জন্য রাঘবন যদি জানতে পেরে যায় দাসের ফ্যামিলি শ্রীলঙ্কা থেকে এসেছে, তাহলে তাদেরকে তো অবশ্যই জেলের মধ্যে যেতে হবে। এরপরে রাঘবন দাসকে প্রশ্ন করতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি, এমনকি তুমি কি বা কাজকে করে থাকো, এমনকি তুমি আগে কোন জায়গার মধ্যে কাজ করতে। এরপরে দাস যখন উত্তরকে বলার জন্য নিজের মুখকে খুলে, তখন সে বুঝতে পেরে যায় যে তার তামিল ভাষা
ভাষাটি তাদের তামিল ভাষার থেকে কিছুটা আলাদা। এই জন্য সে দাসকে জিজ্ঞাসা করে, তুমি সত্য কথা বলো, কোথা থেকে এসেছো? তোমার ভাষা এখানকার ভাষার মতো তো নয়। এর উত্তরে দাস সমস্ত সত্য কথা বলতেই যাচ্ছিল, তখন রাঘবন নিজেই বলে দেয়, ও আমি বুঝতে পেরেছি, তোমরা হয়তো কেরালা থেকে। এই কথাকে শোনার পর প্রকাশ মাঝখানে ঝাঁপিয়ে পড়ে এবং সে বলতে থাকে, হ্যাঁ স্যার, এরা কেরালা থেকে। এরপরে পুলিশ অফিসারটি দাসের ফ্যামিলিকে ঘর দিয়ে দেয়। এরপরে যখন তারা টাকার বিনিময়ে থাকতে শুরু করে, তখন ওই এলাকার একটি বুড়ো মহিলা তাদের ঘরে এসে বাসন্তীর সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু বাসন্তী তার সাথে অত বেশি কথাকে বলে না। কিন্তু দাসের বড় ছেলের এই ঘরের মধ্যে একটু মাত্র মন লাগছিল না, সে সবসময় নিজের মোবাইলকে নিয়েই ব্যস্ত ছিল। এরপরে দেখতে দেখতে বাসন্তীর সাথে আশেপাশের মধ্যে থাকা অনেকগুলোই মহিলাদের সাথে কথাবার্তা শুরু হয়ে যায়, কিন্তু দাস এই ব্যাপারকে একটু মাত্র পছন্দ করছিল না। এখানে দাস বাসন্তীকে প্রতিবেশী মহিলাদের সাথে কথা বলতেই বারণ করে দেয়। এর পরের দিন প্রকাশ দাসের ফ্যামিলির জন্য অনেকগুলো দরকারি জিনিসপত্রকে নিয়ে চলে আসে, যেমন বাসনপত্র, টেবিল এবং ভিন্ন ভিন্ন চেয়ার। এর সাথে সে তাদের জন্য নকল ডকুমেন্টস কেও বানিয়ে নিয়েছিল, যাতে দরকার পড়লে তারা এই ডকুমেন্টকে দেখাতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই বাসন্তীর সাথে ওই বুড়ি মহিলাটিরও বন্ধুত্ব হয়ে যায়। এরপরে তারা একে অপরের ঘরেও আসা যাওয়া করতে শুরু করে। এতক্ষণ পর্যন্ত বাসন্তী সমস্ত প্রতিবেশীদেরকে বলে বেড়াচ্ছিল তারা আসলে আগে কেরালার মধ্যে বসবাস করত, কিন্তু ওখানে কিছু প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমাদেরকে কেরালার মধ্যে শিফট হতে হয়। অন্যদিকে দাস চেন্নাইয়ের মধ্যে জায়গায় জায়গায় ঘুরতে শুরু করে কাজের জন্য। সে নিজের পরিবারকে তো যে কোনো পরিস্থিতির মধ্যে এখানে নিয়ে চলে আসে, কিন্তু ইন্ডিয়াতে এসে যাওয়ার পর তাকে কাজকেও তো খুঁজতে হবে। কিন্তু এখনো আমরা এটিকে জানতে পারিনি যে আসলে দাসের ফ্যামিলি কেন ইন্ডিয়ার মধ্যে এসেছে। এরপরে একদিন রামেশ্বরের মধ্যে হঠাৎ করে একটি ব্লাস্ট হয়ে যায়। এরপরে এসিপি বলবন্ত সিং এই কেসটিকে নিয়ে ইনভেস্টিগেট করছিল। এই বিষয়কে জানার জন্য সে একটি লোককে জেলের মধ্যে ঢুকিয়ে নিয়ে তার সাথে টর্চার করতে শুরু করে এবং বোম ব্লাস্টের জায়গায় তারা ইনভেস্টিগেট করতে করতে বলবন্ত সিং এর টিমের মেম্বাররা একটি সিসিটিভি কে খুঁজে পেয়ে যায়। আসলে ওই বোম ব্লাস্টটি একটি ডাস্টবিনের মধ্যে হয়েছিল। অন্যদিকে আমরা আগেও জেনেছিলাম যে দাস সমস্ত নোংরা জিনিসপত্রকে নিয়েই ডাস্টবিনের মধ্যে ফেলিয়ে দেয়। এই ঘটনাটি আসলে ওই সিসিটিভি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যায়। এরপরে একটি কনস্টেবল ভেরোভানকে এই ফুটেজকে দেখিয়ে দাসের সম্বন্ধে বলতে থাকে। সে বলে হয়তো এরই ফ্যামিলি এই বোম ব্লাস্ট কে করিয়েছে, কিন্তু ভেরোভান বলতে থাকে না না, দাস এটিকে করতে পারে না। কিন্তু দ্বিতীয় কনস্টেবলটি বলতে থাকে এটির সম্বন্ধে তো আমরা পরেই জানতে পারবো, কিন্তু তুমি এই ব্যাপারকে রাঘবন স্যারকে বলে দাও, নাহলে হয়তো আমরা নিজেরাই ফেঁসে যাবো। এরপরে আমরা দেখতে পাই দাসের কলোনির মধ্যে একটি মাতাল ব্যাচেলর ছেলে বসবাস করত, যে নেশার মধ্যে যে কোনো জায়গার মধ্যেই পড়ে যেত এবং কলোনির মধ্যে থাকা প্রত্যেকটি মানুষই এই ব্যাচেলর ছেলেটির জন্য প্রবলেমের মধ্যে ছিল। এই জন্য লোকেরা আসা যাওয়া করতে করতে ওই ছেলেটিকে খুবই খারাপ কথাও বলতে থাকে। এই জিনিসটিকে দাস খুবই ভালোভাবে লক্ষ্য করছিল। এই জায়গার মধ্যে দাস খুবই ভালোভাবে লক্ষ্য করে যে এখানকার প্রতিবেশীদের মধ্যে কোন রকম ঐক্যবদ্ধতা নেই। এরপরে দাস কোনোভাবে নিজের ছোট ছেলে মুরলির এডমিশন এখানের মধ্যে থাকা একটি বড় স্কুলের মধ্যে করিয়ে দেয়। এরপরে সে একদিন চায়ের দোকানের মধ্যে প্রকাশের সাথে দেখা করে। প্রকাশ এখানে বলতে থাকে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভোটার আইডি কেও বানিয়ে দেব। তখনই দাস তাকে বলে দেয় যে সে মুরলির এডমিশন কে করিয়ে দিয়েছে স্কুলের মধ্যে এবং সে প্রকাশের কাছ থেকে আরেকটি সাহায্যকে চেয়ে নেয়। সে বলে আমার কলোনির মধ্যে যে রিচার্ড স্যার রয়েছে তার আসলে একটি ড্রাইভারের দরকার, এই জন্য তুমি আমার একটি ড্রাইভিং লাইসেন্স কে বানিয়ে নাও। এর উত্তরে প্রকাশ তাকে বলতে থাকে তুমি কি এই জায়গাকে শ্রীলঙ্কার একটি গ্রাম মনে করছো? এই জায়গাটি হলো চেন্নাই, এখানে সমস্ত জায়গাকেই তুমি ভুলে যাবে। এর উত্তরে দাস বলতে থাকে তুমি কোন রকম চিন্তা করো না, আমি চেন্নাইয়ের সমস্ত জায়গাকেই ঘুরে নিয়েছি, এই জন্য তুমি আমার জন্য একটি ড্রাইভিং লাইসেন্স কে বানিয়ে দাও, কারণ আমি এই কাজকে করতে পারবো। এরপরে প্রকাশ তার জন্য লাইসেন্স কেও বানিয়ে দেয়। এরপরে সে এবং দাস মিলে রিচার্ড স্যারের ঘরের মধ্যে পৌঁছে যায়। এরপরে রিচার্ড দাসকে প্রশ্ন করতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কোন জায়গার মধ্যে আগে বসবাস করতে এবং তুমি আগে কি বা করতে। এরপরে সে দাসকে একটি রোলও বলে দেয়। সে বলে তোমাকে আমার ড্রাইভার হতে হবে, এই জন্য তোমাকে আমার সাথে 7 দিন একসাথে থাকতে হবে। এরপরে আমি ডিসিশন নেবো তোমাকে কাজের মধ্যে রাখা উচিত নাকি উচিত নয়। কিন্তু দাস তাকে জিজ্ঞাসা করে আপনি কি
ওই 7 দিনের স্যালারিও আমাকে দিবেন? যার উত্তরে রিচার্ড বলে, না, আসলে এই দিনগুলোর মধ্যে তোমার টেস্ট চলবে। এই কথাকে শোনার পর প্রকাশ দাসের কানের মধ্যে বলতে থাকে, এই বুড়োটি তো আসলে খুবই কঞ্জুস। এরপরে যদি সে কোন রকম ভাবে স্যালারিকে না দিতে চায় তাহলে আমাদের কি হবে? এই জন্যই তুমি ওই কাজকে মানা করে দাও। দাস এখানে রিচার্ডকে কাজের জন্য মানা করতেই যাচ্ছিল, কিন্তু তখনই রিচার্ডের একটি চাকর দাস এবং প্রকাশের জন্য ডিসপোজেবল গ্লাসের মধ্যে চাকে নিয়ে চলে আসে। এটিকেই দেখার পর রিচার্ড তার চাকরকে বকতে শুরু করে। সে বলতে থাকে, এখন যদি আমার কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আসতো তাদেরকেও কি তুমি ডিসপোজাল গ্লাসের মধ্যে চা দিতে? এইসবকে ছাড়ো, যখন তুমি এই জায়গার মধ্যে কাজকে চাইতে এসেছিলে তখন কি আমি তোমাকে পেপার কাপের মধ্যে চাকে দিয়েছিলাম? এই জন্য তুমি ভালো একটি গ্লাসের মধ্যে এদের জন্য চাকে নিয়ে আসো। এইসবকে দেখার পর দাস যে রিচার্ডকে ড্রাইভার হওয়ার জন্য মানা করতে যাচ্ছিল সে তার সাথে 7 দিনের টেস্টকে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপরে প্রথম দিনের টেস্টের মধ্যে দাস গাড়ির মধ্যে সুন্দর গানকে চালু করে দেয় যাতে সে রিচার্ডকে ইমপ্রেস করতে পারে। অন্যদিকে ওই বুড়ো মহিলাটি খুবই অসুস্থ হয়ে যায় এবং বাসন্তী যখন তাদের ঘরের মধ্যে পৌঁছে যায় তখন ওই বুড়ো মহিলাটির হাজব্যান্ড গুণাসাকার বাসন্তীকে বলতে থাকে তার ওয়াইফের শরীর খুবই অসুস্থ। যার উত্তরে বাসন্তী বলতে থাকে, আপনাদের এই ঘরের মধ্যে কি আপনারা শুধুমাত্র দুজনই বসবাস করেন? এখানে গুণাসাকার বাসন্তীকে বলতে থাকে তার এবং তার ওয়াইফের লাভ ম্যারেজ হয়েছিল, যেটিকে তার ফ্যামিলির লোকেরা একসেপ্ট করেনি, এই জন্য আমরা পালিয়ে বিয়ে করে নিয়েছিলাম। অন্যদিকে দাস গাড়ির মধ্যে পুরোনো গানকে চালু করতে শুরু করে, কিন্তু এর কিছু পরে রিচার্ড তাকে বলতে থাকে, তুমি কেন সবসময় এই ফালতুর গানকে চালিয়ে থাকো? আমি তো এই সমস্ত গানকে একটু মাত্র পছন্দ করি না। এরপরে দাস মনে মনে চিন্তা করতে থাকে সে এমন কি কাজ কি করবে যার জন্য রিচার্ড খুশি হয়ে যাবে। এই পরের দিন দাস যখন গাড়িকে পরিষ্কার করছিল তখন ওই মাতাল ছেলেটি ওখান থেকে যেতে থাকে। এরপরে দাস তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি খাবারকে খেয়েছো এবং তুমি কেমনই বা আছো? কিন্তু ওই ছেলেটি দাসকে কোন রকম উত্তর দেয়নি। এই সময়ের মধ্যেই গুণশেখরের ওয়াইফ বাসন্তীকে এসে বলতে থাকে, এখনো পর্যন্ত আমার হাজবেন্ড উঠেনি, সে তো প্রত্যেক দিনই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, এই জন্যই আপনারা গিয়ে আমার হাজবেন্ডকে দেখুন। আসলে এখানে গুণশেখরের ওয়াইফ মনে করছিল গুণশেখর আজকে দেরি করে উঠছে মানে হয়তো সে মারা গিয়েছে। এরপরে যখন দাস এবং বাসন্তী গুণশেখরকে দেখার জন্য চলে আসে তখনই গুণশেখরের চোখ খুলে যায়। যে বলতে থাকে, কালকে রাতে আমার খুবই ভালো ঘুম হয়েছে, এই জন্য আমি এতটা সময় ধরে ঘুমিয়েছিলাম। তোমরা এই জায়গার মধ্যে এসে কি করছো? এরপরে গুণশেখর নিজের ওয়াইফের নামকে ডাকতে রাখতে হলের মধ্যে পৌঁছে যায়, কিন্তু তার ওয়াইফ তার চিন্তা করতে করতেই মারা যায়। আসলে তার বসে বসেই হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল, যাকে দেখে গুণশেখর কাঁদতে শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে সে দাসকে বলতে থাকে, আমরা যখন লাভ ম্যারেজ করেছিলাম আমার ওয়াইফের বাবা আমাদেরকে বদদুয়া দিয়েছিল যে তোমরা দুজন একাই মারা যাবে, এবং ওই কথাটি আজকে সত্য হয়ে গিয়েছে। আমি আজকে পুরোপুরি ভাবেই একা হয়ে গিয়েছি। যেটিকে শোনা মাত্রই দাস গুণশেখরকে বলতে থাকে, আপনি এখন একা নন, এখন আমরাও আপনার সাথে আছি, এমনকি এই পুরো কলোনিও আপনার সাথে রয়েছে। এরপরে দাস কলোনির মধ্যে থাকা সমস্ত মেম্বারকে ওই মহিলাটির ফিউনারেলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে শুরু করে। এরপরে এই কলোনির মধ্যে থাকা প্রত্যেকটি মানুষই ওই ফিউনারেলের মধ্যে এসে যায়, এমনকি ওই ফিউনারেলের মধ্যে গুণশেখরের শ্বশুরও এসে যায়, যেখানে গুণশেখরের কাছ থেকে ক্ষমাকে চেয়ে নেয়। যেটিকে দেখার পরে গুণশেখর দাসের কাছে এসে হাত জোড়ো করে তাকে ধন্যবাদ জানায়। সে তাকে বলতে থাকে, আপনি কোন রকম সাধারণ মানুষ নন, এত বছরের মধ্যে আমাদের কলোনির লোকেদের মধ্যে কোন রকম ঐক্যবদ্ধতা ছিল না, কিন্তু তুমি আমাদের সবাইকেই একে অপরের সামনে নিয়ে এসেছো। এখানে কলোনির লোকেরাও এটিকেই মনে করতে থাকে, কারণ এখানে দাস আসার পর থেকে কলোনির লোকেরা একে অপরের সাথে বসবাস করতে শুরু করে। এরপরে দাস রিচার্ডের কাছে পৌঁছে গিয়ে তার জবের কথাকে জিজ্ঞাসা করে। সে রিচার্ডের জন্য ড্রাইভিং করে তার 7 দিন হয়ে গিয়েছিল। তখনই রিচার্ড তাকে বলে দেয়, তুমি এই জবকে পাবে না, এই জন্য তুমি এই জায়গা থেকে চলে যেতে পারো। তখনই দাস তাকে জিজ্ঞাসা করে, এর কারণ কি? আপনি যদি আমার গানগুলোকে অপছন্দ করেন তাহলে আমি গায়ের মধ্যে কোন রকম গানকেই চালাবো না, কিন্তু এখানে রিচার্ড তাকে কোন রকম কারণকে বলে না। এরপরে সে বলতে থাকে, তোমাকে জবাব দেওয়া আমি জরুরি মনে করি না, যার ফলে দাসও কিছুটা রেগে যায় এবং সে বলতে থাকে, তোমার চাকর তো আমাকে প্রথম দিনের মধ্যেই তোমার আসল সত্যটাকে বলে দিয়েছিল, কিন্তু আমি তার কোন রকম কথাকে বিশ্বাস করিনি, কিন্তু আমি ভুল করেছিলাম। এরপরে রাতের বেলা দাস মদ খেয়ে নিজের ঘরের মধ্যে পৌঁছে যায়, যেখানে মুরলির কুকুরটি খুবই চেল্লামেল্লি করছিল, যেটিকে দেখার পর নিতু তাকে সকালবেলায় কোন জায়গার মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। অন্যদিকে মা এবং ছেলে দাসের অবস্থাকে দেখে তার উপরেই রেখে যেতে শুরু করে। এখানে নিতু বলতে থাকে, আপনার এই অবস্থার মধ্যে মদ খাওয়া কি জরুরি ছিল? যার উত্তরে দাস বলতে থাকে, তুমি মুরলির কুকুরকে কেন
বাইরে ছেড়ে এসেছো, তুমি এতটা রাগারাগি কেন করছো? এখানে আমরা এই জায়গার মধ্যে দাসের ফ্যামিলির শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়ার আসার কারণকেও জানতে পারি। আসলে দাসের ছেলে নিতু শ্রীলঙ্কার মধ্যে একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু যখন মেয়েটির ঘরের লোকেরা এটিকে জানতে পেরে যায় তখন তারা দাসের কাছে এসে ধমকি দিতে থাকে, তোমার ছেলে যদি আমাদের মেয়ের কাছে আসে তাহলে তোমার পুরো ফ্যামিলিকেই আমরা মেরে দেব। এই ভয়ের জন্যই দাসকে নিজের পুরো ফ্যামিলিকে নিয়ে ইন্ডিয়াতে আসতে হয়। এখানে নিতু দাসকে জিজ্ঞাসা করতে থাকে, বাবা আপনি আসলে এই কাজটি কেন করলে? যেটির উত্তরে দাস বলতে থাকে, শুধুমাত্র আমি নয় বরং প্রত্যেকটি বাবাই তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য এই কাজটিকে করত। নিতু এরপরে বলতে থাকে, আপনার জন্য আমি ওই মেয়েটিকে ছেড়ে দিয়েছি, এমনকি আমার গ্রাম এবং দেশকেও ছেড়ে দিয়েছি। যার উত্তরে দাস বলতে থাকে, যার পরে দাস বলতে থাকে, তাহলে তুমি আমাদের সাথে চলো, আমি ওই মেয়েটির সাথেই তোমার বিয়ে দিয়ে দেবো। কোথায় আছে ওই মেয়েটি? যার উত্তরে নিতু বলতে থাকে, এটির কোন রকম দরকার নেই, কারণ ওই মেয়েটির বিয়ে এতক্ষণে তো হয়ে গিয়েছে। কিন্তু এর থেকেও দুঃখের বিষয় হলো এই যে তুমি এখানে কাজের জন্য এপার থেকে ওপার হচ্ছ। ওই দিনও তুমি পুলিশের কাছে ক্ষমাকে চেয়েছিলে, কিন্তু আমি যদি শ্রীলঙ্কার মধ্যে থাকতাম তাহলে আমি পড়াশোনাকে কমপ্লিট করে একটি জব কেও করতাম, এমনকি এই জায়গার মধ্যে আমার কোন রকম ডিগ্রির ভ্যালুই নেই। এখন আমি এখানে কি করব সেটি তুমি বলো। এটিকে শোনার পর দাস নিজের ছেলের কাছ থেকে ক্ষমাকে চেয়ে নেয় এবং সে বলতে থাকে, আমি তো এই সমস্ত ব্যাপারে কিছুকে চিন্তাই করিনি, ওই সময়ের মধ্যে আমি তো শুধুমাত্র তোমাদের জীবনের কথাকেই চিন্তা করছিলাম। এখানে নিতু বলতে থাকে, বাবা আপনিও আমাকে ক্ষমা করে দিন, কারণ এই সব আমার জন্যই হয়েছে। এই জায়গার মধ্যেই বাবা ছেলে একে অপরের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে এবং দুজনের মধ্যে সবকিছুই পরিষ্কার হয়ে যায়। ওই সময়ের মধ্যে রাঘবনের মেয়েও ওখানে উপস্থিত ছিল, যে তাদের সবাইকে হাসতে দেখে এটিকে মনে 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 করছিল, আমার ফ্যামিলি কেন এরকম নয়, এরা আসলে নিজেদের মধ্যে কতটা বেশি খুশি। অন্যদিকে রামেশ্বরের মধ্যে এসিপি বলবন্তের সিনিয়র তাকে ডেকে বকতে শুরু করে এবং বলবন্ত সিং যে লোকটিকে বোম ব্লাস্টের জন্য জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল তার অবস্থা তো খুবই ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। এই জন্যই তার যদি জীবন চলে যায় তাহলে খুব সহজে তোমারও চাকরি চলে যাবে, এই জন্যই তুমি ওই বোম ব্লাস্টের কেসকেই সলভ করো। এরপরে কনস্টেবল ভেরোবান বলবন্ত সিং কে দাসের সম্বন্ধে সবকিছুকে বলে দেয়, কেমন ভাবে কিছুদিন আগে দাসের ফ্যামিলি শ্রীলঙ্কা থেকে এখানে এসেছিল। এর সাথে সে এটিকেও বলে দেয় যে ডাস্টবিনের মধ্যে যে আসলে নোংরাগুলোকে রাখছিল সেই আসলে দাস ছিল। অন্যদিকে একটি লোক পুলিশ স্টেশনের মধ্যে নিজের কুকুর হারিয়ে যাওয়ার মিসিং রিপোর্টকে পুলিশ স্টেশনের মধ্যে লিখতে চলে আসে। ওই কুকুরটির ছবিকে দেখার পর ভেরোবান এটিকে জানতে পেরে যায় যে এটি তো আসলে হলো সেই কুকুর যেটি আসলে দাসের ছেলের কাছে ছিল। সে আসলে কুকুরটিকে নিয়েই সেই দিন একটি দুঃখের কথাকে বলেছিল, অর্থাৎ ওই কাহিনী এবং দাসের পুরো ফ্যামিলি মিথ্যে। এগুলোকে ভেরোবান চিন্তা করতে শুরু করে। এরপরে বলবন্ত সিং এর সমস্ত লোকেরা ওই সিসিটিভি কে আবার চেক করতে শুরু করে, যেখানে দাসের ফেস তো দেখা যাচ্ছিল না, কিন্তু তারা যে ক্যাবকে বুক করেছিল ওই ড্রাইভারকে খুঁজে পুলিশ দাসের ফ্যামিলির সম্বন্ধে সবকিছুকে জানার চেষ্টা করতে থাকে। এরপরে ওই ড্রাইভারটি দাসের ফ্যামিলিকে যেই জায়গার মধ্যে ড্রপ করেছিল বলবন্ত নিজের টিমকে নিয়ে ওই জায়গার মধ্যেই পৌঁছে যায়, অর্থাৎ সে দাসের কলোনির মধ্যেই পৌঁছে যায়। অন্যদিকে দাসের ফ্যামিলি পুরো কলোনির সাথেই ভালোভাবে মিশে গিয়েছিল এবং সে সমস্ত কলোনির মেম্বারকে নিজেদের আসল সত্যতাকেই বলে দেয়, কিন্তু এরপরও কলোনির লোকেরা তাকে একসেপ্ট করে নেয়। অন্যদিকে রিচার্ড দাসকে তার ড্রাইভারের জবকেও দিয়ে দেয়, এমনকি সে তাকে 1 মাসের স্যালারিও অ্যাডভান্সে দিয়ে দেয়। সে বলতে থাকে, আমি তো শুধুমাত্র তোমার সাথে একটি ছোট মজা করেছিলাম। এরপরে আমরা দেখতে পাই ইন্সপেক্টর রাঘবনের মেয়ে নিতুকে এখন পছন্দ করতে শুরু করে দিয়েছে। পরের দিনই চার্চের মধ্যে গুণশেখরের ওয়াইফের ফিউনারাল চলছিল এবং কলোনির মধ্যে থাকা প্রত্যেকটি মানুষই গুণশেখরের ওয়াইফকে নিয়ে 2 থেকে 3টি কথাকে বলছিল। এই সময়ের মধ্যে ওই মাতাল ছেলেটিও মাইকের কাছে এসে যায়, যেখানে সে বলতে থাকে, আমার মদ খাওয়ার জন্য পুরো কলোনির লোকেরাই আমাকে পাগল মনে করে, কিন্তু কেউ কোনোদিনই জিজ্ঞাসা করেনি আমি কেন মদকে খাই। আসলে আমার মা যখন এই দুনিয়া থেকে চলে যায় তখন আমি তো পুরোপুরি ভাবেই ভেঙে পড়েছিলাম, আমি মনে করছিলাম আমার জীবন শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি প্রত্যেকদিন মদ খেতে শুরু করি। কিন্তু এই শ্রীলঙ্কার ভাইটি আমার কাছে এসে আমার পরিস্থিতিকে জিজ্ঞাসা করে, আমাকে বোঝায় এবং সে মোটিভেশনও দেয়। সমস্ত কলোনির লোকেরা ওই ছেলেটির কথাকে শোনার পর ইমোশনাল হয়ে যায়। এখানে কলোনির লোকেরা বলতে থাকে, আজকের পর থেকে আমরা তোমাদের সাথে রয়েছি, তুমি আজ থেকে একা নাও। এর পরের দিন এসএপি বলবান নিজের পুরো টিমকে নিয়ে দাসের কলোনির মধ্যেই এসে যায় এবং কনস্টেবল ভেরোবানকে প্রত্যেকটি ঘরের মধ্যেই নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হতে থাকে, এটি কি আসলে সেই পরিবার যাকে তুমি ছেড়ে দিয়েছিলে? যেটিতে ভেরোবান না বলে উত্তর দেয়। এরপরে তারা যখন সবাই দাসের ঘরের মধ্যে পৌঁছে যায় তখনও ভেরোবান এটির উত্তর নাই বলে। সে বলে এটি আসলে ওই ফ্যামিলিটি নয়। তখনই বলবন্ত সিং
ভেরোবানের কলারকেই ধরে নেয়। সে বলতে থাকে, এখন কি তুমি আমার সাথে গেম কে খেলবে? আমরা কলোনির প্রত্যেকটি ঘরকেই খুঁজে নিয়েছি, এদের মধ্যে কোনো পরিবারই যদি ওই ফ্যামিলিটি না হয়ে থাকে তাহলে ওই পরিবারটি কোথায় গিয়েছে? ওই সময়ের মধ্যে তাদের কাছে ইনফরমেশন এসে যায় যে কিছুদিন আগে যেই লোকটিকে ধরে বলবন্ত সিং টর্চার করেছিল সে এখন মারা গিয়েছে এবং বলবন্ত সিং এর গ্রেপ্তারের জন্য অর্ডারও এসে গিয়েছে। এরপরে সমস্ত পুলিশেরা ওই ঘর থেকে চলে যেতে শুরু করে। তখনই দাস দৌড়ে দৌড়ে ভেরোবানের কাছে পৌঁছে যায়। সে বলতে থাকে, স্যার আপনি তো আমাকে চেনেন না, কিন্তু এরপরেও আপনি কেন মিথ্যা কথা বলেছেন? যার উত্তরে ভেরোবান বলতে থাকে, আমি এই জায়গার মধ্যে তোমার ফ্যামিলিকে গ্রেপ্তার করতে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর আমি এটিকে জানতে পেরে গিয়েছি যে তুমি আসলেই কতটা ভালো মানুষ। যখন আমরা প্রত্যেকটি ঘরের মধ্যে পৌঁছে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছিলাম তখন ওখানের মধ্যে থাকা প্রত্যেকটি ঘরের লোকেরা শ্রীলঙ্কার টার্মেই তামিল ভাষাকে বলছিল, যাতে তোমার ফ্যামিলি ধরা না পড়তে পারে। এখান থেকে আমি বুঝতে পেরে যাই তোমার ফ্যামিলি কতটা ভালো হবে, যারা এই কলোনির মধ্যেও খুব কম সময়ের মধ্যেই মিশে গিয়েছে, এমনকি তোমরা কোনো মানুষকে ইনজার্ডও করনি। এমন পরিস্থিতির মধ্যে আমি যদি তোমাকে অ্যারেস্ট করিয়ে দিতাম তাহলে আমি অবশ্যই একটি পাপ কাজকে করতাম। এই জন্যই দাস তুমি এই কলোনির মধ্যেই থাকো, কারণ তুমি তো এখন এখানে, বরং তোমার সাথে এখন তো অনেকগুলোই ফ্যামিলি রয়েছে। এটিকে শুনে দাস অনেকটাই খুশি হয়ে যায় এবং এই জায়গার মধ্যে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির মধ্যে খুবই একটি সিম্পল মেসেজ ছিল, কিন্তু এটি খুবই একটি ইউনিক মেসেজ। তুমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি অবশ্যই ভালো ফলকে পাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।